আসলে ৫ই আগস্টের বা ৩৬শে জুলাই যেটাই আমরা বলি, এই বিপ্লব অথবা গণঅভ্যুত্থান এটার মূল চেতনা অথবা মূল লক্ষ্য ছিল ২ টা। একটা ছিল ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে নতুন করে আবার শিকড় গাড়তে না পারে। ফ্যাসিবাদ সেটা আওয়ামী লীগ হোক অথবা যেকোনো রাজনৈতিক নামে হোক, ওটার পুনরাবৃত্তি যাতে না হয় এটা ছিল একটা প্রধান চেতনা। যার কারণে এই যে ছাত্র যারা আছে তারা প্রায় ২,০০০-এর মতো জীবন দিল এবং আরও তার অনেক গুণ বেশি হচ্ছে পঙ্গুত্ব বরণ করছে। আরেকটা ছিল হচ্ছে বাংলাদেশ যাতে তার নিজস্ব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে পারে। এই যে ২ টা প্রধান চেতনা, এই ২ টা চেতনাটা এটা শুধু বাংলাদেশের জনগণের চেতনা ছিল এমন না, এটার প্রতি একটা আন্তর্জাতিক সমর্থন তৈরি হয়েছিল। আমরা বাংলাদেশের কূটনৈতিক অংশীদারকে যদি ভাগ করি, তাহলে এই যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পক্ষে একটা মাত্র প্রতিবেশী দেশ ছাড়া মেজর সবগুলো দেশ ছিল একটা পক্ষে। আর একটা প্রতিবেশী দেশ ছিল হচ্ছে যারা এই গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদ হওয়ার জন্য একটা দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা কিন্তু এই গণঅভ্যুত্থানকে সমর্থন করেনি। শুধু সমর্থন করেনি তা না, পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদে পদে এটার বিরোধিতা করা হয়েছে। সর্বশেষ যেটা আপনি উল্লেখ করেন, আওয়ামী লীগের কার্যক্রমকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন এটারও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু ৫ তারিখে হয়নি, হয়েছে অনেক পরে। এই মাঝখানের সময়টা যদি আপনি হিসাব করেন, তাহলে তারা ফ্যাসিবাদ কায়েম করছিল ১৫ বছর ধরে। শুধু তা না, তারা নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য নানান ধরনের সন্ত্রাসী এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য নানান কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছিল। আপনি সামাজিকভাবে বিভিন্ন গ্রুপকে উস্কে দেয়া, হয়তো যারা আন্দোলনে নামছে তারাও কিন্তু জানে না, একটা গার্মেন্টসে বেতন পাচ্ছে না, তাদেরকে বলো যে চলো আমরা যমুনা ঘেরাও করি। গার্মেন্টসের একটা বেতনের সাথে যমুনা ঘেরাও কী সম্পর্ক? এগুলোর পেছনে কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র কাজ করে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার, পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত, এটা যাতে বাস্তবে রূপ না নিতে পারে সেটার জন্য একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা। তবে এই যে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার কথা যেটা বললেন, এই অস্থিরতার একটা বড় ইয়েটা হচ্ছে, ইতিবাচক দিকটা হচ্ছে এই, দেশের মানুষ ৫ তারিখের পরে আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। হয়তো এখন কেউ ডাক দেয়নি বলেই আমরা রাস্তা দেখতে পাই না। আমার ধারণা কোনো ফোর্স যদি কোনো যেমন আগস্ট ৩৬শে জুলাইয়ের পক্ষের কোনো শক্তি যদি জনসমর্থনের ডাক দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষে, তাহলে দেখা যাবে যে ১০-১৫ লক্ষ মানুষ কিন্তু এক হয়ে গেছে। যেটা ওনার বিপক্ষে যারা ঘেরাও নানান কিছু বলা হচ্ছে, তার চেয়ে হয়তো অনেক গুণ বেশি হবে। তো এই যে একটা সুপ্ত জনমত আবার নতুন করে জাগিয়ে ওঠা, এটা হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতা এবং প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে অচল করে দেওয়ার যে প্রচেষ্টা, তার একটা ফল। ঠিক একইভাবে তার আরেকটা ফল হচ্ছে দেশের বাইরে। সেটা হচ্ছে আপনি যেটা বললেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সবাই ইউনূসের সরকারকে সমর্থন করেছে এবং অস্থিরতা তৈরি করে তাকে বিদায় করার পরে নতুন কোনো সরকার যদি আনার চিন্তা কেউ করে, সেই সরকারকে সাপোর্ট করবে না, সেটাও কিন্তু পরিষ্কার বার্তায় এখানে আছে। এর বাইরেও চীন একটা বড় শক্তি, বিশেষ করে বাংলাদেশের জন্য, এই এশিয়ার জন্য। সেই চীনের একটা সুপ্ত মেসেজ কিন্তু আছে, সেটা হচ্ছে কোনোভাবেই তারা আবার ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে জেগে বসুক, এটাই কোনোভাবেই সমর্থন করবে না। এবং এই বিষয়টা তারা হয়তো প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু যারা খোঁজখবর রাখে তারা জানে চীন নীরব একটা তৎপরতা গত কয়েক দিনের মধ্যে চালিয়ে গেছে। ফলে বাংলাদেশে যারা মনে করে যে বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ফোরামের ব্যানারে এসে ফ্যাসিবাদী শক্তিকে আবার ঐক্যবদ্ধ করা হবে, রাজনৈতিক ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে, প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে বিদায় করার জন্য একটা পরিবেশ তৈরি করা হবে, এটা চিন্তা করলে আমার মনে হয় ভুল হবে। আর ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে, আমার মনে হয় তাদের জন্য ঐক্যবদ্ধ থাকাটাই, সেই ৩৬শে জুলাই চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আধিপত্যবাদ যাতে আবার বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে না পারে সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সম্মিলিতভাবে যাত্রা করা হয়, তাহলে সেটাই হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণ, এ দেশের মানুষের জন্য কল্যাণ এবং বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তির জন্য কল্যাণ।